নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ কবি দীপক রায়ের কবিতা পড়ব। রবীন্দ্রনাথ, রামকিঙ্কর ও তাহাদের কথা এই বইটি থেকে। বইটির প্রকাশক এবং অধ্যায়। এবং অধ্যায় 2023 সালে বইটি প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ প্রণবেশ মাইতি। দীপক রায় একজন প্রতিষ্ঠিত কবি। তার অসংখ্য কবিতার বই রয়েছে। এখানে যিনি থাকেন তিনি রাজা, স্লেজ গাড়ি, অজ্ঞাতবাসের 14 দিন, অংশত সুন্দর, হে সুন্দর, হায় অসুন্দর ইত্যাদি ইত্যাদি করে 2022 সাল পর্যন্ত দীপক রায়ের নির্বাচিত 100 কবিতা আর কি। এছাড়া সম্পাদিত গ্রন্থ আছে অনেকগুলি এবং গদ্য রচনা বিষয়ক আরও কিছু কবিতা আছে। আত্মজৈবনিক গ্রন্থ, অর্থাৎ একটি উপন্যাসও আছে আদম থেকে প্রকাশিত, দূরের বন্ধু শম্ভু রক্ষিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দস্তুর মতো একজন লেখক তিনি। তো আমরা দীপক রায়ের কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম ইন্দ্র ও আত্রেয়ী। কুরূপা কিশোরী আপালা, আত্রেয়ীর মুখ ভর্তি ব্রণ। চর্মরোগে আক্রান্ত কিশোরী থাকে বাবার কুটিরে। আনমনে ঘুরতে ঘুরতে একদিন সে কুড়িয়ে পেল এক টুকরো সোমলতা। আত্রেয়ী জানে সোমলতার গন্ধে আসেন দেবতা ইন্দ্র। পাথরে পাথরে ঘষে সোমলতা পেষণ করা হয়। কোথায় পাথর? সোমলতার টুকরো মুখে নিয়ে চিবোতে থাকে আত্রেয়ী। আত্রেয়ীর কুটিরের সামনে এসে দাঁড়ান স্বয়ং ইন্দ্র। জিজ্ঞাসা করেন, কোথায় সোমলতা পেষণ করা হচ্ছে? আত্রেয়ী জানায় সে নিজেই মুখ দিয়ে চিবোচ্ছে সোমলতা। হতচকিত ইন্দ্র কি করবেন? আত্রেয়ী বলে, দেবতা ইন্দ্র ইচ্ছে করলে পান করতে পারেন সেই রস। পর্ণকুটিরে একাকী আত্রেয়ীর মুখ থেকে সোমরস পান করেন তিনি। দ্বিধা সংশয় পার হয়ে আত্রেয়ী মিলিত হন ইন্দ্রের সঙ্গে। শস্য ছাতু আর যত্নে তৈরি মিষ্টান্ন সহযোগে দেবতা ইন্দ্রের ভোজের ব্যবস্থা করেন। স্তুতিগানে মুগ্ধ করেন তাকে। খুশি হয়ে আত্রেয়ীর ইচ্ছায় 3টি বর দেন ইন্দ্র। ইন্দ্রের বরে তিনি সুন্দরী নারীতে রূপান্তরিত হন। ঋগ্বেদে সংহিতার একটি উক্তি উচ্চারিত হয়। কবি অপলা আত্রেয়ীর মুখ থেকে ধীরে, খুব ধীরে, ও সোম, তুমি ইন্দ্রের জন্য বইতে থাকো। 3500 বছর আগে রচিত এই পংক্তি ভাসতে থাকলো হাওয়ায়। পরের কবিতা ফুল্লরা আর কালকেতু। 4টে খুঁটি, 3টে দেয়াল, 2টি জানালা, এক ছাউনির একটা ঘর। সেই ঘরে আর কেউ নেই। সেই ঘরে আমরা দুজন। সেই ঘরে ফুল্লরা আর কালকেতু। সেই ঘরে কালকেতু আর ফুল্লরা, সেই ঘরে আলো অন্ধকার। 4টে খুঁটি,
তিনটি দেয়াল, এক ছাউনির একটা ঘরে আমি ফুল্লরা, সে কালকেতু। কালকেতু খুব সকালে শিকার করতে যায়, কাঠ কাটতে যায়, ফল পাকড় আনতে যায়। ফুল্লরা বসে থাকে আর গান গায়, গান গায় আর অপেক্ষা করে আর গান গায়। সূর্য ডুবলে ভয় করে তার, আঁধার নামলে ভয় করে। অনেক রাতে ফিরে আসে কালকেতু, শিকার নিয়ে ফিরে আসে, ফল মূল আর কাঠ নিয়ে ফিরে আসে। ঘরের ভেতরে তখন চাঁদের আলো, চারটে খুঁটি, তিনটে দেয়াল, এক ছাউনির একটা ঘরে আমি ফুল্লরা, আর সে কালকেতু। আমরা মিথ বিষয়ক, মিথ কেন্দ্রিক, মিথকে অবলম্বন করা কবিতাগুলি পড়ছি। আর একটি কবিতা পড়ি, যদিও সেটি একটি কবিতা নয়। একটি কবিতার মধ্যে 5টি কবিতা আছে। দান্তে ও বিয়াত্রিসে আমার খুব প্রিয় বিষয়, তাই এটি না পড়ে আমি এখান থেকে সরে যাবার সুযোগ পাব না। দান্তে ও বিয়াত্রিসে। 9 বছরের বালক দান্তের সঙ্গে ফ্লোরেন্সের সম্ভ্রান্ত বংশীয় 10 বছর বয়সের বালিকা বিয়াত্রিসের দেখা হয়েছিল অকস্মাৎ। 20 বছর পর দান্তে লিখলেন, বিয়াত্রিসে যেন কোনো স্বর্গ থেকে নেমে আসা দেবী, ঘুরে বেড়াচ্ছেন তাঁর চারপাশে, শাসন করছেন আর ক্রমশ মুগ্ধ করে তুলছেন তাঁকে। দান্তের ইন্দ্রিয়াতীত এই আসক্তি কানে এলো বিয়াত্রিসের। বিয়াত্রিসে তখন নির্লিপ্ত, দিন চলে যায়, দেখা হয় না তাঁদের। 2 নম্বর। দান্তের বয়স 18, বিয়াত্রিসে 19। অড্না নদীর ধারে প্রকাশ্য রাজপথে কোনো ভাগ্য বলে দ্বিতীয়বার দেখা হলো দুজনার। কোনো কথা হলো না। বিয়াত্রিসে তাকে প্রায় না বলা কথায় সামান্য অভিবাদন জানিয়েছিলেন শুধু। বিয়াত্রিসের দীর্ঘ ঔদাসীন্যের পর নামমাত্র স্বীকৃতি দান্তেকে আচ্ছন্ন করে তুলল। কিছুকাল পর সর্বনাশা ভালোবাসায় ভেসে গেল বিয়াত্রিসেও। দুজনের ভালোবাসাই ছিল অশরীরী, ছিল ইন্দ্রিয়াতীত। 3। অন্য নারীকে নিয়ে দান্তের কিছু কথা কানে এলো বিয়াত্রিসের। এক ভোজসভায় তৃতীয়বার দেখা হয়। ক্ষুব্ধ বিয়াত্রিসে কথা বলল না একটাও। চূর্ণ বিচূর্ণ দান্তে অসুস্থ হয়ে পড়েন। অন্ধকার নেমে এলো দান্তের জীবনে। বিয়াত্রিসের সঙ্গে বিবাহ হলো এক ব্যবসায়ীর। অল্প দিনের মধ্যে 21-এই মারা যান বিয়াত্রিসে। সুন্দরী বিয়াত্রিসে, দান্তের চোখে স্বর্গের অপ্সরা আর দেবী হয়ে রইলেন। এক মহাকাব্য রচনার অভিপ্রায় জন্ম নিল। আপনারা সবাই জানেন এই প্রেমের উৎস থেকেই ডিভাইনা কমেডি মহাকাব্যটির রচনা হয়েছিল। 8 বছর পর বিবাহ হলো দান্তের। এক কন্যার নাম রাখলেন বিয়াত্রিসে।
রাজনীতির সঙ্গে রাজনৈতিক ঘূর্ণাবর্তে প্রবলভাবে অভিযুক্ত হলেন দান্তে। স্বেচ্ছা নির্বাসনে 20 বছর ধরে দেশের চারদিকে ঘুরে বেড়ালেন, কখনো শিক্ষকতা, কখনো ধর্মতত্ত্বের প্রচারে। অসম্ভব দারিদ্র্যের কবলে অসুস্থ হয়ে পড়েও লেখা বন্ধ হলো না তাঁর। জীবনে 3বার মাত্র ক্ষণিকের জন্য দেখা হয়েছিল তাঁদের, কথা হয়নি কিছুই। শুধু তার ঈশ্বরীকে নিয়ে সারা জীবন ধরে রচিত হলো তার প্রথম খণ্ড ইনফার্নো, কালক্রমে ডিভাইন কমিটি। শেষ অংশটুকু। ইতালির সমাজ রাজনীতি দারিদ্র অতিক্রম করে রচিত হলো রূপকধর্মী এক মহাকাব্য। জীবনের শেষ পর্বে মহাকবি ভার্জিলের সঙ্গে দেখা হলো দান্তের। বিপদসংকুল পথ পার করে ভার্জিল তাঁকে পৌঁছে দিল স্বর্গের দেবী বিয়াত্রিচের কাছে। 700 বছর আগের এই কাহিনী যত দিন যায় ঢেকে যায় কুয়াশায়। পাঠক তার পাতা উল্টে দেখে সে কাব্য কতটা স্বর্গীয়, কতটা রূপকথায় মোড়া। কতটা স্বর্গীয়, কতটা রূপকথায় মোড়া, কতটা অবাস্তব, কতটা অলৌকিক, পাঠক এটুকু খোঁজে। কিন্তু এর মধ্যে যে মানুষগুলি রয়েছে, তাদের যে চরিত্র রয়েছে, তাদের যে জৈবিক ভালোবাসা ছিল, যদিও সেটাকে এখানে কবি কোথাও ইন্দ্রিয়াতীত ভালোবাসা বলেছেন। তো এই যে মিলিত হওয়ার বাসনা, এই যে পেতে চাওয়ার বাসনা, এই যে ভালোবাসবার বাসনা, এই যে এক হবার বাসনা, এটাই তো একটা মহাকাব্য রচনার প্রেক্ষা তৈরি করলো এবং তাকে বাস্তবায়িত করে তুলল। তো পাঠক হয়তো ওই অলৌকিকতাতেই পথভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ান, দান্তেকে, বিয়াত্রিচেকে উপলব্ধি করতে পারেন না, বা হয়তো পারেন, আমি জানি না। নমস্কার।